হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প ভালোবাসার রং, পর্ব ২, লেখিকা জেরিন আক্তার নিপা। বিকেলে রায়ার বাবা মা ট্রাক ভর্তি জিনিস নিয়ে নতুন বাড়িতে উঠে এলেন। পুরো বিকেল কেটে গেল জিনিস নামিয়ে ভিতরে নিতে নিতে। রায়া আজ অনেক কাজ করেছে, জন্মেও সে এত কাজ কখনো করেনি। দুপুরে যে মামার বাসা থেকে খেয়ে এসেছিল সেই খাওয়া এখনও, আজ বিকেলে আর কিছু খেতে পারেনি। রাতে মা রান্না করেছে। রায়া রান্নাঘরে এসে উকি দিল। মা, ঘাড় ঘুরিয়ে মা বললেন, এখনও রান্না শেষ হয়নি রে মা, আর একটু সময় দে। আরে মা, রান্নার কথা বলছি না, আমি একটু বাড়িওয়ালার সাথে দেখা করে আসি। এখন যাবি? যাই না, একটু নতুন এসেছি, একটু খাতির জমে আসি। যাবি? তাহলে যা, কিন্তু তাড়াতাড়ি এসে পড়িস। তোর বাবা এলেই টেবিলে খাবার দেবো। আচ্ছা, আমি যাব, দু একটা কথা বলবো আর চলে আসবো। রুম থেকে দৌড়ে গিয়ে রান্নাটা নিয়ে নিল। বাইরে থেকে দরজা বন্ধ করে উপরে উঠতে গেল। নেচে নেচে কয়েক পা উঠে গিয়ে কিছুর সাথে দেখা গেল। কপালে এমন ব্যথা পেয়েছে যেন কপালটা কারেন্টের খাম্বার সাথে বাড়ি খেয়েছে। কপালে হাত দিয়ে ডলতে ডলতে বলতে লাগলো, কোন হাতির বাচ্চা রে? কপালের নিচে আল্লাহ চোখ দেয় নাই নাকি? চোখ খুলে হাতে নিয়ে ঘুরিস। আহ, আমার কপাল মেরে ফেললো গো। এফাস চোখ গরম করে মেয়েটাকে দেখছে। এই মেয়ে এখানে কেন? তার বাড়িতে এই অসভ্য মেয়ে কী করছে? আর উপরে কোথায় যাচ্ছে? রায় এতক্ষণ সামনের মানুষটাকে না দেখে এতগুলো কথা বলছে। এখন সামনের দিকে তাকিয়ে তার চোখ কপালে উঠে গেল। এই বজ্জাত খাটাস ছেলে এই বাড়িতে কী করছে? আপনি এখানে? আমারও একই প্রশ্ন, আপনি এখানে কেন? আমি এখানে কেন মানে? আমার বাড়ি? কি আপনার বাড়ি? রায়া কাঁধে ওড়না ঠিক করতে করতে বলল, না মানে ভাড়া নেওয়া বাড়ি। ওহ গড, ওহ গড। আব্বা আপনাকে বাড়ি ভাড়া দিয়েছে? আব্বা? কার আব্বা? এই বাড়ির মালিক আমার জন্মদাতা পিতা। আমি ওনার একমাত্র ছেলে। রায়ের চোখ এখন যেন কপাল থেকে মাথায় উঠে যাওয়ার অবস্থা হয়েছে। মানে এটা আপনার বাড়ি? জি। হাঁ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রায়া। তারপর বলল, তো কী হয়েছে? ঠিক আছে আপনার বাড়ি, কিন্তু আমরা ভাড়া নিয়েছি। এখন আপনার বাড়ি বলে আপনি আমার মাথায় ঠোকা মারতে পারেন না। ঠোকা? হ্যাঁ, একটু আগেই ঠোকা মারলেন। দেখেন, আমার কপাল ফুলে গেছে। ও হ্যালো, আমি ইচ্ছে করে আপনাকে ঠোকা মারতে যাইনি। আপনি নিজে থেকে আমি নিজে থেকে ঠোকা মেরেছি? চুরি তো চুরি, তার উপর আবার সিনা চুরি। নিজের বাড়ি বলে চোখ খোলা রেখে হাঁটবেন না। আমি যদি পড়ে যেতাম? নিচের দিকে তাকালে রায়া বুকে হাত রেখে বলল, নিচে কতগুলো সিঁড়ি, এখান থেকে গড়িয়ে নিচে পড়লে নির্ঘাত আমি মারা যেতাম। আপনি আমাকে মার্ডার করার প্ল্যান করেছিলেন। মেয়েটার কথা শুনে ইফাজের ইচ্ছে করছে ঠাটিয়ে একটা চড় মারতে। নিজের রাগ সামলাবার চেষ্টা করে ইফাজ বলল, মাথায় গোবর ছাড়া কিছু নেই না? আমি আপনাকে চিনি না, জানি না, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। তাহলে আমি আপনাকে মারার প্ল্যান করব কেন? আর আপনি যে আমার বাড়িতে আছেন এটাও তো আমি জানতাম না। শত্রুতা আছে? সকালে আমি আপনাকে চোর বলেছিলাম, তখন থাপ্পড় দিয়েও আপনার মন ভরেনি, তাই এখন? শাট আপ। আপনি নিচ থেকে উপরে উঠছিলেন, চোখ কান আপনার খোলা রাখা উচিত ছিল। সামনে আস্ত একটা মানুষ দেখতে পেলেন না? বুঝি বুঝি, ছেলেদের সব চাল বুঝি আমি। এই মুহূর্তে আপনার চালও খুব ভালো করে বুঝতে পারছি। সুন্দর মেয়ে দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে করে। সকালে সেই কাজটা বাধ্য হয়ে আবার করতে হলো ইফাজের। এই মেয়ের অসভ্যতা আর সহ্য করা যায় না। ছলছল চোখে গালে হাত দিয়ে ইফাজের দিকে তাকিয়েছে রায়া। আপনি আমাকে মারলেন? হ্যাঁ মারছি। আপনার মতো অসভ্য মেয়েকে মারতে হয়, বুঝেন না কিছু, অথচ চিৎকার চেঁচামেচি করে সিনকেট করতে পারেন। গালে হাত বোলাতে বোলাতে রায়া বলল, এই নিয়ে একদিনে আপনি আমাকে দুটা চর মারলেন, সবই আপনার কর্মের ফল। হঠাৎ করে ইফাজের হাসি পাচ্ছে। মেয়েটা অনেক কষ্ট করে কান্না চেপে রাখছে। সুন্দর একটা মেয়ে, কিন্তু মাথায় গোবরে ভরা। ইফাজ আর এখানে দাঁড়ালো না, রায়াকে পাশ কাটিয়ে নিচে নামতে লাগলো। সিঁড়িতে ওর পায়ের শব্দ শোনা যাচ্ছে। রায়া কটমট করে কিছুক্ষণ ওর যাওয়ার দিকে চেয়ে রইল। এই শালার বাচ্চা শালাকে আমি ছাড়বো না। আমার গায়ে হাত তোলা, রায়াকে চর মারা, তাও একবার না দুবার। তোকে আমি খুন করবো শালা। আমাকে তুই চিনিস না। এক বাড়িতে যেহেতু আছি, তোকে তো আমি এত সহজে ছাড়ছি না। আমাকে চর মারা উপযুক্ত শাস্তি তোকে দেবো, দেখিস তুই। আমার নাম ও রায়া। রায়া আর উপরে গেল না, ঘরে ফিরে এসেছে। মা তাকে ফিরে আসতে দেখে বলল, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? বাড়ির মালিকের সাথে কথা হয়নি? ফুসতে ফুসতে রায়া বলল,
মালিকের অসভ্য অভদ্র জানোয়ার ছেলের সাথে দেখা হয়েছিল। রান্নাঘর থেকে মা বললেন, কিছু বললি? রায়া চিৎকার করে উঠে বলল, না মা, তোমার কাজ তুমি করো, এত জ্বালাও কেন? মা রায়ার অহেতুক রাগ বুঝতে না পেরে বললেন, আমি আবার কখন জ্বালালাম? এই মেয়ের মাথা ঠিক নেই, ওর বাবাই এই কথা বিশ্বাস করতে চায় না, নইলে আত্মীয় স্বজন সবাই এটা মানে। টেবিলে খাবার দিতে দিতে রায়াকে ঘরে যেতে দেখে মা বললেন, কোথায় যাচ্ছিস? টেবিলে খাবার দিচ্ছি, বাবা আসছেন, কথা হয়েছে একটু আগে। তোমরা খাও, আমি খিদে নেই। এমনিতেই 2 চর খেয়ে গলা পর্যন্ত পেট ভরে গেছে, আর কিছু খাওয়ার ইচ্ছা নাই। কি বিড়বিড় করছিস তুই? খেয়ে ঘরে যা, তোমাদের খাওয়ার হলে তোমরা খাও, আমাকে শান্তি দাও না মা। রায়া ঘরে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল। মেয়ের উদ্ভট আচরণ আজ নতুন দেখছেন না তিনি। এই মেয়ের বিয়ে দিলে তবেই আমার শান্তি হবে। এত রাগ নিয়ে মেয়ে মানুষ বাঁচতে পারে না। শ্বশুরবাড়িতে গিয়ে এই মেয়ে উঠতে বসতে কথা শুনবে, দেখা যাবে তখনও আবার রাগ দেখিয়ে চলে আসবে। মেয়ে এমন হওয়ার পিছনে সব দোষ ওর বাবার। এক মেয়ে যেন আর কারো হয় না। মেয়েকে নিয়ে কত আধিক্যতা, শেষ বয়সে জ্বালা বুঝবে, তখন পস্তাবে কেন মেয়েকে এত ভালোবাসা দিয়েছিলাম। রাতে বাবা বাড়িতে এসে রায়াকে ডেকেছে। রায়া কারোর সাথে কথা বলেওনি, দরজা খুলে খেতেও আসেনি। খাবার টেবিলে বাবা জিজ্ঞেস করলেন, আমার মেয়ের আজ আবার কি হলো? নতুন বাড়িতে আসবে বলে তো অনেক খুশি ছিল, তাহলে এখন ঘরে দরজা দিয়ে আছে কেন? আমি কি জানি? আমাকে জিজ্ঞেস করো কেন? মেয়েকে তুমি এমন বানিয়েছো, আদর দিয়ে দিয়ে গাছে তুলেছো, এবার গাছ থেকে কীভাবে নামাবে তুমিই জানো। যে মেয়েকে পরের বাড়িতে দিয়ে বুঝতে হবে তোমাকে, সাথে আমাকেও। স্ত্রীর এসব কথা শুনে তিনি কানে নিলেন না, মেয়ের ব্যাপারে চিন্তিত উনি। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। এই পাড়ার অনেক কিছুই প্রায় চেনা হয়ে গেছে। বাড়ির মালিকের সাথেও ভালো থাকে। ভদ্রমহিলা আর ওনার স্বামী নিরীহটাই ভালো মানুষ। ভদ্রলোক ব্যাংকে চাকরি করতেন, এখন বাড়িতে আছে। ভদ্রমহিলা গৃহিণী, ঘরের কাজ এত সুন্দর করে করেন বলার মতো না। ওনাদের 2 ছেলে মেয়ে, বড় মেয়েও বাবা মার মতোই ভালো। দেখা হয়েছে তার সাথে 2-1 বার। কাছে ওর স্বামী জানে, সময় পেলেই বাবা মাকে দেখতে চলে আসে। এই পরিবারের সবাইকে রায়ার পছন্দ হয়েছে, শুধু একজনকে বাদে। রায়া বুঝে উঠতে পারে না ওই ভদ্রমহিলাকে এমন অসভ্য অভদ্র ছেলে জন্ম দিল কিভাবে। নিশ্চয়ই হাসপাতালে গন্ডগোল হয়েছে, আর সেখানে মহিলার ছেলে ভদ্র। ছেলের বাপ এত ভালো, মা এত ভালো, বোন এত ভালো, এই ছেলেটা কিভাবে ইবলিশ শয়তান হলো? প্রথম দিনে সেই চর খাওয়ার পর থেকেই রায়া ইফাজকে দূর চোখে দেখতে পারে। পারলে একটি কাঁচের চিঠি লিখে ফেলে। বাবার কাছে রায়ার এই ছেলের অনেক সুনাম শুনে। ছেলে নাকি মাস্টার্সে ভীষণ ভালো রেজাল্ট করেছে, এখন চাকরি নাকি বিদেশ যাবে, তা ভাবছে। তবে বাবা মা বলে দিচ্ছে দিতে পারে, ছেলে নাকি যেতে চায় না, দেশে কিছু করছে। বাবা সেদিনও চাকরি দিতে বলছে, আমাদের বাড়িওয়ালার ছেলের মতো আরেকটা ছেলে হয় না, যেমন পড়াশোনায় তেমন খেলাধুলায়, কথাবার্তায় তেমন, কোনো দিক দিয়ে কম না। যেতে আসতে আমার সাথে দেখা হলে সালাম ছাড়া কথাই বলে না, যতক্ষণ আমার সাথে থাকে মুখ থেকে হাসি সরে। মা বাবার দিকে এগিয়ে দিতে দিতে বললেন, সত্যি গো, একটু সবারকে জ্বালা, শোনা টুকু ভাগ্য করে ওরা বাবা মা ওর মতো ছেলে পেয়েছে। রাগে রায়ার মাথায় আগুন লেগেছে। তার বাপ মা তার সামনে ওই ছেলেকে নিয়ে এত আদিক্ষিত দেখাচ্ছে কেন? রায়া বাবার হাত থেকে চায়ের কাপ কেড়ে নিয়ে বলল, পরের ছেলের প্রতি এতই যখন ভালোবাসা, তাহলে দত্তক নিয়ে নাও তাকে। নিজের মেয়ের কোনো গুণ তো কারো চোখে পড়ে না। আজকের পর থেকে আমি তোমাকে আর কখনো চা বানিয়ে খাওয়াবো না, ওই ছেলের হাতের চা খাওয়াই গিয়ে ওই ছেলের হাতে চা খাও গিয়ে চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।